মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে আসছে 2024-25 অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি অর্থ পাচার রোধ ও বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করাও সরকারের জন্য চিন্তার বিষয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার রাজধানীতে ICMEB আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার ও রাজস্ব কর্মকর্তাদের হয়রানি নিয়ন্ত্রণের তাগিদ দেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসছে অর্থ বছরের বাজেট তৈরি নিয়ে এখন কাজ করছে সরকার। সেখানে ব্যবসায়ী আর অর্থনীতিবিদদের প্রত্যাশা কি তা জানতেই এই আলোচনা, যেখানে বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে নতুন বছরের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু তা মোকাবেলার পদ্ধতি নিয়ে দ্বিমত আছে বিশ্লেষকদের মাঝে। আমাকে ইন্টারেস্ট রেট পলিসিতেই ফোকাসটা রাখতে হবে, কারণ এটাকে দিয়েই আমি টাকাকে অ্যাট্রাকটিভ করব, এটাকে দিয়েই আমি ইনফ্লেশন ফাইট পৃথিবীর সব দেশে যেটা করা হয়েছে সেটা করতে হবে, এটাকে দিয়েই আমাকে এক্সচেঞ্জ রেটের স্টেবিলাইজেশনটাও করতে হবে। সুদের হার তো একটা মাত্র ইনস্ট্রুমেন্ট। 6-9-এর সময় কি ইনফ্লেশন কম ছিল? মূল্যস্ফীতি সুদের হার দিয়ে শুধু কমানো যাবে না, এবং তার সরবরাহ বাড়াতে হবে। সেই সাথে বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনাকেও অর্থনীতির বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয় বৈঠকে। বলা হয় একাধিক দর দিয়ে রেমিটেন্সের প্রবাহ আর বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি সম্ভব নয়। একক বিনিময় হার করবেন, বেশি টাকা পাবে রেমিটেন্স সানকারী, তাকে কোনো মধ্যস্থতার মাধ্যমে দেওয়ার দরকার নাই। এবং এই বিনিময়ের হারটা 90-এর দশকের শেষার্ধে যেভাবে এফেক্টিভ এক্সচেঞ্জ রেট বাংলাদেশ ব্যাংকে গণনা করা হয়তো ওইভাবে করবেন। কার্ভ মার্কেটের সঙ্গে 2-3 টাকার বেশি রাখবেন না, তাহলে দেখবেন রেমিটেন্স হবে, প্রবৃদ্ধি হবে, কোনো রকমের সমস্যা হবে না। রোজার আগেও এলসি কিন্তু 120, 22, 23, 24 ব্যাংকে খোলা হচ্ছিল, রাইট? তো এটা কিন্তু ক্লিয়ার একটা অ্যানার্কি উইদিন দ্য ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টর। তাহলে এই যে অব্যবস্থাপনাটা বা অ্যানার্কিটা ক্রিয়েট হচ্ছে, সেটা আমার ফরেন এক্সচেঞ্জকে রিকভার করতে বা স্টেবিলাইজ করতে সহায়তা করছে না। সুতরাং বাংলাদেশ ব্যাংককে এই জায়গায় এনফোর্সমেন্টটা আনতে হবে। সেই বৈঠকে রাজস্ব আয় বাড়ানোরও তাগিদ দেওয়া হয়। বলা হয় আদায় কম হওয়ায় সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। আগামী কয়েক মাস যা আরও বাড়ার ইঙ্গিত মিলছে। আর তেমনটি হলে ব্যাংক ঋণের সুদ হার আরও এক দফা বেড়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করা হয় বৈঠকে। মে জুন মাসেই তো আমরা সবচেয়ে বেশি ব্যয় করি। আমাদের ব্যয়ের অর্ধেক হবে, 50% ব্যয় হবে 2 মাসে। এডিপি বলি, অন্যান্য সব ব্যয়ই বলি। এই চাপটা কিন্তু ব্যাংকিং খাতের জন্য নেওয়াটা খুব কঠিন হবে। এবং ইন্টারেস্ট রেট সত্যিকারের অর্থে যদি মার্কেট বেস করা হয়, এটা কোথায় যাবে আমি জানি না, বাট এটা উপরের দিকেই যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাংকের সুদটা ইনফ্লেশনের জন্য দরকার, বাট ইন দ্য আদার সেন্স এফডিআই কিন্তু কমে যাবে, ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে। এই দুইটা জায়গায় আমাদের মনে রাখতে হবে। যেতটুকু হয়েছে এটা যেন 18-19 গিয়ে না টেকে। এটা যদি 18-19 গিয়ে টেকে, তাহলে ইন এন্ড অফ দ্য ডে ইনভেস্টমেন্ট কিন্তু আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, এই এমপ্লয়মেন্ট তখন প্রবলেমে পড়ে যাবে। এই প্রাক বাজেট আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর তাগিদ দেওয়া হয়। সুপারিশ আসে তথ্য প্রযুক্তি খাতে দেওয়া কর অবকাশের সুবিধা আরও অন্তত 5 বছর বহাল রাখার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।